সাল 1982 29শে জানুয়ারি স্পেনের ক্যানারি আইল্যান্ড থেকে একটি ছোট বোট যাত্রা শুরু করে। এই ছোট বোটটির গন্তব্য ছিল ক্যারিবিয়ান আইল্যান্ডের অ্যান্টিগুয়া। এই বোটটি চালাচ্ছেন এক ব্যক্তি যার স্বপ্ন ছিল একা আটলান্টিক পাড়ি দেওয়া, তাই সে একাই এই বোটে যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরুর 8 দিন পর হঠাৎ সমুদ্রে ঝড় ওঠে এবং ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। জল উথাল পাতাল করে ওঠে এবং তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান এবং একটি বিকট শব্দে তার বোটটি ভেঙে যায়। সাথে সাথে বোটে জল ঢুকতে শুরু করে এবং ওই ব্যক্তিটি একটি ছোট লাইফ বোটে কোনো রকমে বেঁচে ওঠে। এরপর শুরু হয় এক অভূতপূর্ব জীবনযুদ্ধ। নির্জন সমুদ্রের মাঝে একেবারে একা, খাবার, জল এসবের তীব্র সংকটে ওই ছোট্ট লাইফ বোটে একা তিনি টানা 76 দিন ভেসেছিলেন। তিনি কিভাবে বেঁচেছিলেন তার সার্ভাইভালের গল্প আজ এই ভিডিওতে বলবো। তিনি হলেন স্টিভেন ক্যালহান, যিনি টানা 76 দিন সমুদ্রে একা একটা ছোট লাইফ বোটে ভেসেছিলেন, যিনি জীবন্ত প্রমাণ যে ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। স্টিভেন ক্যালহান ছিলেন একজন আমেরিকান, জন্ম 1952 সালে। ছোটবেলায় থেকে তিনি সমুদ্রকে খুব ভালোবাসতেন। বইয়ের পাতায়, সিনেমায় আর বাস্তব জীবনে তিনি বারবার সমুদ্রের গল্প খুঁজতেন। বড় হয়ে তিনি পড়াশোনা করেন আর্কিটেকচারে, কিন্তু স্থিরভাবে বসে থাকা তার জীবনে ভালো লাগেনি। তার মন সবসময় টানত বিশাল বিশাল ঢেউয়ের দিকে। তাই তিনি হয়ে উঠলেন একজন নৌ প্রকৌশলী এবং একজন নাবিক। স্টিভেন নিজের জন্য নৌকা ডিজাইন করতেন, বানাতেন এবং সেই নৌকা দিয়ে তিনি বহু সমুদ্রে অভিযানে বার হতেন। তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল একা আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি নিজের হাতে বানালেন একটি ছোট নৌকা, যার নাম দিলেন নেপোলিয়ান সোলো। এই নৌকাটি তিনি বানিয়েছিলেন বিশেষভাবে, এমনভাবে যেন একজন মানুষ একা সমুদ্র যাত্রা করতে পারে। এটি ছিল স্টিভেন ক্যালহানের হাতে তৈরি একটা অনন্য ছোট নৌকা, যার দৈর্ঘ্য মাত্র 6 ফুট 10 ইঞ্চ, খুব ছোট। এই নৌকাটির নাম করা হয়েছিল এক বিখ্যাত গোয়েন্দা চরিত্রের নামে, নেপোলিয়ান সোলো, যিনি সাহস এবং বুদ্ধি এবং আত্মবিশ্বাসের জন্য পরিচিত ছিলেন। নেপোলিয়ান সোলো শুধু সমুদ্রে চলার জন্য নয়, বরং টিকে থাকার জন্যও তৈরি। এর ভেতরে ছিল ছোট কেবিন, কিছু জায়গা এবং খাবার ও পানি রাখার জায়গা এবং দুর্যোগে বাঁচার জন্য নিরাপত্তা ব্যবস্থাও। নৌকাটিকে তিনি সাজিয়েছিলেন যেন এটি একটি ভাসমান বাড়ি। এই নৌকায় তিনি যা যা রেখেছিলেন: সোলার প্যানেল চালিত ন্যাভিগেশন লাইট, রাডার রিফ্লেক্টর, লাইফ রাফট, ইলেকট্রনিক সিগন্যাল ডিভাইস, শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি। 29শে জানুয়ারি 1982 সালের সকাল। আকাশ পরিষ্কার, মৃদু বাতাস বইছে। স্টিভেন তার বোট নিয়ে ভ্রমণ শুরু করলেন। চারিদিকে শুধু নীল সমুদ্র, জল আর জল। বোট ধীরে ধীরে বয়ে চলেছে সমুদ্রের ওপর দিয়ে। স্টিভেন জানতেন ভয়াবহ কিছু ঘটতে পারে, কিন্তু তবুও তিনি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি ভেবেছিলেন সব কিছু নিয়ন্ত্রণে থাকবে। প্রথম কয়েকদিন আবহাওয়া সুন্দর ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন বাতাসের গতি প্রকৃতি বদলাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসেও তখনও কিছু স্পষ্ট বলা হয়নি, কিন্তু স্টিভেন একজন অভিজ্ঞ নাবিক হিসাবে বুঝতে পারলেন কিছু একটা আসছে। রাতে তিনি দেখলেন আকাশে অদ্ভুত কালো মেঘ জমেছে। হাওয়া হঠাৎ থেমে যাচ্ছে, আবার হঠাৎ হিংস্র হয়ে উঠছে। সাগরের ঢেউগুলি একরকম অস্থির হয়ে উঠছে। তার নৌকার পাল ভীষণভাবে দুলতে লাগলো। বারবার তাকে দিক পরিবর্তন করতে হচ্ছিল। তিনি নৌকার পাল ঠিক করলেন। দিক চিহ্নিত করা যন্ত্রগুলো অবস্থা চেক করে দেখলেন তার নৌকা নেপোলিয়ান সোলো ঠিকই চলছে, কিন্তু হঠাৎ হাওয়ার গতি আর ঢেউয়ের আকার দেখে মনে হচ্ছিল আসন্ন কোনো ঝড় আসছে। এক রাতে সব বদলে গেল। সেটা ছিল 4 ফেব্রুয়ারি। রাত তখন গভীর, চারিদিকে কালো অন্ধকার, বজ্রপাত হচ্ছিল একটার পর একটা। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। বাতাস এত তীব্র যে স্টিভেনের চোখ খুলে রাখা সম্ভব হচ্ছিল না। তার নৌকা ঢেউয়ের কারণে ওপর নিচে হচ্ছে। এই ওঠানামার মাঝে স্টিভেন নৌকার ভেতরে একবার এপারে একবার ওপারে পড়ে যাচ্ছিলেন। জল ঢুকছিল নৌকার ভেতরে। সেই রাতেই ঘটে গেল সবচেয়ে ভয়ানক মুহূর্ত। একটি বড় ঢেউ এসে বোটের ডান পাশের তলদেশে আঘাত করে। মুহূর্তেই এই বিশাল একটি ফাটল সৃষ্টি হয় আর সেখান দিয়ে সমুদ্রে জল হু হু করে ঢুকতে শুরু করে। স্টিভেন চেষ্টা করছিল ইঞ্জিন চালিয়ে জল তোলার, কিন্তু ইঞ্জিন কাজ করছিল না। তিনি হাতে থাকা বালতি দিয়ে জল ফেলতে শুরু করে, কিন্তু সেই ঢল আটকানো সম্ভব হচ্ছিল না। একটু পর তিনি বুঝতে পারলেন এই নৌকা আর বেশিক্ষণ টিকবে না। তার চারিদিকে শুধু সমুদ্র, দূরে কোনো জাহাজ নেই, বাঁচার কোনো নিশ্চয়তা নেই। স্টিভেন ঠান্ডা মাথায় ভাবতে শুরু করলেন এখন কি করবেন। নৌকা যদি ডুবে যায় তাহলে তাকে বিকল্প পথ চিন্তা করতে হবে। তার পেছনে ছিল একটি ছোট লাইফ বোট, সেটা ফুলিয়ে প্রস্তুত রাখতে শুরু করলেন। স্টিভেন জাহাজ থেকে লাইফ বোটটি বের করে আনলেন। সেটা ছিল কমলা রঙের, ছোট কিন্তু টেকসই। জরুরি সময়ের জন্য রাখা হয়েছিল, কিন্তু এই রাফটে কোনো ইঞ্জিন ছিল না। স্রোতের ওপর ভেসে থাকার জন্য এটা বানানো। তাড়াতাড়ি করে কিছু শুকনো খাবার, জলের বোতল, একটি হারপুন গান, সিগন্যাল ফ্লেয়ার এবং একটি নোটবুক এবং কয়েকটি প্রয়োজনীয় যন্ত্রপাতি লাইফ বোটে তোলেন।
তখনও রাত, চারিদিকে অন্ধকার, সমুদ্র উত্তাল। তিনি নেপোলিয়ন সলোকে বিদায় জানান। তার চোখে জল চলে আসে। এই নৌকাটি ছিল তার স্বপ্ন। এই লাইফ বোট ছিল তার একমাত্র আশ্রয়, তার ভাসমান পৃথিবী। এর মধ্যে ছোট্ট একটা জায়গা বসে থাকার, মাথার ওপরে ঢেকে রাখার মতো একটা স্লিম ছাদ, আর চারিদিকে ঘেরা একটা প্লাস্টিকের নিরাপত্তা বলয়। এখানে দাঁড়ানোর জায়গা নেই, চলাফেরা তো দূরের কথা। তার কাছে একটা ত্রাণ কিট ছিল, যেটা একজন ডুবে যাওয়া নাবিকের শেষ ভরসা। সেখানে ছিল কিছু শুকনো খাবার, জলের বোতল, একটি হারপুন গান, কিছু ফ্লেয়ার, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, কম্পাস, সোলার স্টিল যেটাকে সূর্যের তাপ দিয়ে পরিষ্কার জল বানানোর যন্ত্র, এবং প্যাডেল আর রবারের টিউব। এই ত্রাণ কিটের প্রতিটি জিনিসের মূল্য এখন স্টিভেনের কাছে সোনার চেয়েও বেশি দামি। লাইফ বোটের তার প্রথম রাত ছিল খুব ভয়ঙ্কর। সেই রাতে আকাশে কোনো চাঁদ ছিল না, বাতাস ছিল ঠান্ডা এবং হাড় কাঁপানো, আর ঢেউ ছিল দানবের মতো। রাফটি ওপরে উঠছে আর নিচে নামছে, প্রতিটি ঢেউ যেন একটি বিশাল পাহাড়ের মতো আঘাত করছে তাকে। স্টিভেন তখন অনুভব করলেন এই সমুদ্র যেন তাকে গিলে ফেলতে চায়। 1982 সাল, তখন জিপিএস ছিল না, স্যাটেলাইট ট্র্যাকিং বা অটোপাইলট বলে কিছু ছিল না, শুধু একটা কম্পাস এবং একটা সেক্সট্যান্ড আর পর্যবেক্ষণের যন্ত্র। স্টিভেন কাছে একটি ম্যানুয়াল সেক্সট্যান্ড ছিল। এটি সূর্যের অবস্থান দেখে দিক নির্ণয় করতে সাহায্য করে। তিনি দিনে সূর্য দেখে অনুমান করতেন তিনি কোন দিকে ভাসছেন, রাতে তারার অবস্থান দিয়ে তিনি উত্তর এবং দক্ষিণ বুঝতেন। তবে লাইফ বোট স্রোতের ওপরে ভাসছিল। একে চালানো বা নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই, কারণ কোনো ইঞ্জিন ছিল না। তার মতে তিনি হয়তো পশ্চিম দিকে ক্যারিবিয়ানের দিকে যাচ্ছেন, কিন্তু এটা নিশ্চিতভাবে তিনি জানতেন না। এই অস্পষ্টতা তাকে মানসিকভাবে চাপে ফেলত। প্রথম রাত কাটানোর পর তিনি দেখলেন প্রথম সূর্যোদয়। সেই মুহূর্ত ছিল জীবনের প্রথম বেঁচে থাকা। সূর্য যেন তাকে বলছে তুমি এখনও মরনি। তার লাইফ বোটের চারপাশে শুধু জল আর জল, কোনো দিগন্ত নেই, শুধু একটানা সমুদ্রের গর্জন। এরপর দিন যায়, রাত্রি আসে, এভাবে দিন চলতে থাকে। প্রতিদিন স্টিভেন জেগে ওঠেন এই চিন্তায় যে আজ হয়তো কোনো জাহাজ আসবে তাকে উদ্ধার করবে, কিন্তু প্রতিদিনই উত্তর না হয়। সমুদ্র এত বড় আর এত বিশাল যে কোনো কিছুই তাকে খুঁজে পাবে না। সমুদ্রের মাঝে সবচেয়ে কঠিন বিষয় হলো খাবার নয়, বরং পরিশুদ্ধ জল। চারিদিকে যতই জল থাকুক, কিন্তু সেগুলি নোনা। লবণাক্ত পানিতে শরীর আরও দ্রুত ডিহাইড্রেট হয়ে পড়ে। তাই খাবারের থেকে আগে দরকার পানীয় যোগ্য জল। স্টিভেনের লাইফ বোটে ছিল সোলার ডিস্টিলার। এটি এক ধরনের যন্ত্র যা সূর্যের তাপে সমুদ্রের লবণাক্ত জল থেকে বিশুদ্ধ জল তৈরি করতে পারে। কিন্তু এগুলির কার্যকারিতা নির্ভর করে সূর্যের তীব্রতা এবং দিনের সময়ের ওপর। প্রথমে স্টিভেন বুঝতে পারছিলেন না ঠিক কীভাবে এই সোলার ডিস্টিলার কাজ করে। তিনি প্রতিদিন চোখে হিসাব করে রাখতেন আজ কত লিটার জল তৈরি হলো। কখনো কখনো একটুও হতো না, কখনো কখনো 150 মিলিলিটার জল তৈরি হতো। অথচ একজন মানুষের দিনে অন্তত 1 লিটার জল দরকার হয়। তার একমাত্র ভরসা ছিল সূর্য, আর সেই সূর্যের ওপর ভিত্তি করে তিনি তার দৈনন্দিন রুটিন তৈরি করেছিল। সকাল হলে সোলার ডিস্টিলার সাজিয়ে রাখা, দুপুরে তার কার্যকারিতা চেক করা, বিকেলে জল সংগ্রহ করা এবং এক পাশে জমিয়ে রাখা। এই কাজগুলো যেন এক নিষ্ঠ ধর্মের মতোই তিনি পালন করছিলেন। জলের পরে সবচেয়ে বড় যুদ্ধ ছিল খাবার সংগ্রহ করা। ত্রাণ কিটের শুকনো খাবার কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যায়। তখন তাকে পেটের আহারের জন্য প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। প্রথমে তিনি চেষ্টা করেন সমুদ্রের ফ্লাইং ফিশগুলো ধরতে। এই মাছগুলি অনেক সময় লাইফ বোটের ওপরে উঠে যেত। স্টিভেন এগুলিকে ধরে ছুরি দিয়ে কাটতেন আর কাঁচা খেতেন। এরপর তিনি হারপুন গান ব্যবহার করে ডোরোডো মাছ ধরার চেষ্টা করেন। এই মাছগুলো বড় এবং শক্তিশালী এবং বিপজ্জনক। স্টিভেন নিজের নাম দিয়েছিলেন মেরিন হান্টার। তার জীবন যেন তখন এক আদিম মানুষের মতো। এক হাতে হারপুন যেন শিকার করছে। শুধু মাছ হলে হয় না, সেগুলিকে সংরক্ষণ করা দরকার। সমুদ্রের মাঝে তো ফ্রিজ নেই, বরফ নেই, তাই তিনি মাছগুলি কেটে শুকিয়ে রাখতেন বোটের ওপরে। স্টিভেন তাই খাবার সংগ্রহ করতেন অল্প করে, যাতে প্রতিদিন লাগে যেটুকু সেটুকুই সংগ্রহ করতেন। তিনি লাইফ বোটের প্লাস্টিকের অংশে মাছ ঝুলিয়ে রাখতেন। কিছু সময় পর মাছ শুকিয়ে যেত, তখন তা তিনি চিবিয়ে খেতেন। সপ্তাহ কেটে যায়, মাস কেটে যায়। স্টিভেনের শরীর দ্রুত দুর্বল হতে শুরু করে। প্রথম দিকে স্টিভেন ছিলেন শক্তপোক্ত এবং স্বাস্থ্যবান চেহারার একজন মানুষ। খাবার ও জলের স্বল্পতার জন্য ওজন ধীরে ধীরে কমতে থাকে। চামড়া রোদে পুড়ে খয়েরি হয়ে গিয়েছে, নখ ভেঙে যাচ্ছে, দাঁত নড়ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল মানসিক দুর্বলতা। মাথা ঘোরানো, কথা ভুলে যাওয়া, দিনের হিসাব গুলিয়ে ফেলা, এই সব কিছু শুরু হয়েছিল পঞ্চম সপ্তাহ থেকে। তিনি নোটবুকে লিখে রাখতেন যে কটা দিন পেরোলো, কিন্তু পরে তিনি আস্তে আস্তে ভুলে যেতে শুরু করেন। প্রতিদিন যখন সূর্য আকাশে ওঠে তখন তা আশার আলো নয়, বরং আরও যন্ত্রণার আগুন হয়ে ওঠে। লাইফ বোটের কোনো ছায়া নেই, মাথার উপরে শুধু একটি প্লাস্টিকের পাতলা ঢাকনা, যেটা দিনের বেলায় প্রচণ্ড গরম হয়ে যেত, যেন স্টিমের মতো। স্টিমের চামড়া ফেটে ফেটে যাচ্ছিল সূর্যের তাপে, গা লাল হয়ে ফুলে উঠছিল, চোখের পাতা ঝলসে যাচ্ছিল। তারপরে ছিল ওই লবণের দ্বারা যন্ত্রণা।
সমুদ্রের জলে ভিজে থাকা রাফটের মেঝেতে ঘষা খেয়ে হাতে, পায়ে এবং শরীরে ফোসকা পড়তে শুরু করে। এই ফোসকায় আবার লবণ জল লেগে আরও যন্ত্রণা কয়েক গুণ বাড়িয়ে দেয়। কিছুদিন যেতে স্টিভেন লক্ষ্য করেন তার বোটের নিচে কিছু ছায়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেগুলো ছিল শার্ক। সমুদ্রের এই মাংসভোজী শিকারী প্রায় ঘুরে বেড়াতো স্টিভেনের চারপাশে। যখন সে মাছ কাটতো সেই রক্ত পানিতে পড়তো, তখন প্রায় নিশ্চিতভাবে একটা দুটো শার্ক হাজির হতো। কখনো কখনো লাইফ বোটের চারপাশে ঘুরতো আর মাঝে মাঝে লাইফ বোটের নিচে মুখ দিয়ে ধাক্কা দিত। স্টিভেন জানতেন কোন একটি ছোট ভুল হলে লাইফ বোট ছিঁড়ে যেতে পারে, আর সমুদ্রে পড়ে গেলে তো তার অবস্থা খারাপ। তিনি এই সময় একেবারে চুপ থাকতেন, হাত পা নাড়াতেন না, দম বন্ধ করে বসে থাকতেন আর হারপুন বা দড়ি ব্যবহার করে কখনো কখনো হালকা শব্দ করে শার্কগুলি তাড়ানোর চেষ্টা করতেন।